দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথার কারণ এবং চিকিৎসা। দর্শক, শতকরা 90% লোক জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমর ব্যথা কেন হয় এবং হলে কি চিকিৎসা রয়েছে, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন অর্থোপেডিক সার্জন ও স্পাইন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি, সহকারী অধ্যাপক অর্থোপেডিক বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার জনি, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ যে আমাকে একটা সুন্দর টপিকসে মানে আমাকে সুযোগ দেওয়ার জন্য, দুটো কথা বলার জন্য। প্রথমে আমি একটু সোজা হয়ে বসে নিই, কারণ আজ কথা বলবো হচ্ছে কোমর ব্যথা নিয়ে, এবং কোমর ব্যথা নিয়ে কথা বলবার আগে জানতে হবে যে সঠিক পশ্চারে বসা আসলে কতটুকু জরুরি, এবং আপনার সামনে অবশ্যই আমার সোজা হয়ে বসতে হবে এই মুহূর্তে। শুরু করছি আসলে কেন কোমর ব্যথা হয়ে থাকে। এটা আসলে এটার ইতিহাস অনেকটা এরকম যে এই কোমরের যে কার্ভেচারটা, এই যে এটাকে বলি আমি লাম্বার কার্ভেচার। আপনারা এটা ছবিটা দেখলে বুঝবেন, এটা সামনের দিকে বাঁকা। জি। কিন্তু আমরা মানুষ ছাড়া দেখবেন যে শিম্পাঞ্জি, বানর যারাই থাকুক না কেন, তাদের এই কোমরটা কিন্তু লাম্বার লর্ডোসিসটা ডেভেলপ না, তাদেরটা হচ্ছে পেছনের দিকে বাঁকা। এদেরকে বলে সি কার্ভ। তো সি কার্ভ যখন এইটা আমরা ইভলিউশনারি যে আমরা যে ইতিহাস আমরা দেখছি যে প্রায় 4.5 বিলিয়ন ইয়ার্স আগে যেগুলো আমরা যেসব ফসিল পাইছি সেগুলোতে এই লাম্বার কার্ভটা আমরা ডেভেলপ লাম্বার কার্ভ পাইছি। তার আগে ছিল সি কার্ভ। এই জন্যে তারা যখন দাঁড়ায়, দেখবেন যে একটা গরিলা যখন দাঁড়াচ্ছে তখন সে তার ওই ইয়েটা সে তার মানে হিপ অ্যান্ড নি বাঁকা করে দাঁড়াতে হয়, তাছাড়া সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তো এই লাম্বার এই ডিস্কের যে এর ভিতরে এই যে আমাদের ইন্টারডিসকাল যে প্রেশার, হিউজ প্রেশার আমাদের, এটা গ্র্যাভিটেশনের কারণে, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমরা যে বসে আছি, আপনি বসে আছেন, আমি বসে আছি, এই ইন্টারডিসকাল প্রেশার অ্যারাউন্ড 140 কেজি। কিন্তু আমি জাস্ট 20 ডিগ্রি সামনে আসলে এটা হয়ে যাবে 155 কেজি। আবার যখন আমরা এখান থেকে একটা ওজন তুলবো তখন দেখা যাচ্ছে যে 185 কেজি হয়ে যাচ্ছে। তো এটা যেমন ইন্টারডিসকাল প্রেশার আছে, তেমনি এই ডিস্কের ভিতরে একটা ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে যায়। 15 বছর বয়স থেকে ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে যায়। এই যে ভার্টেব্রাল বডিগুলোর ভিতরে যে স্ক্লেরোসিস হয়ে এখানে রক্ত চলাচল, মানে যে নিউট্রিশনগুলো পায় ডিস্ক, এটা তো ভাস্কুলার স্ট্রাকচার, যে নিউট্রিশনগুলো পায় ধীরে ধীরে সেই নিউট্রিশনগুলো বন্ধ হয়ে আস্তে আস্তে কমে যায়। কমে গেলে তখন এখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ড্রাই অ্যান্ড ডেসিকেটেড ডিস্ক হয়ে যায়। আচ্ছা। তো এই ড্রাই এবং ডেসিকেটেড ডিস্ক যে হচ্ছে ধীরে ধীরে, যে তার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণেই এমন কোনো মানুষ নেই যে তার লাইফ টাইমে কোনো না কোনো সময় কোমরে ব্যথা পাবে না। বর্তমানে হচ্ছে আমরা অনেকটা সময় আমাদেরকে কর্মস্থলে কিন্তু পার করে থাকি, এবং কর্মস্থলে বসেই কাজ করতে হয়। যদি আমার কথা বলি, একজন ডাক্তার হিসেবে আমারও কিন্তু চেয়ারে বসেই হচ্ছে কথা বলতে হয়, আপনারও তাই। এবং আমাদের এখানে যারা কাজ করছেন তারাও কিন্তু দীর্ঘ সময় হচ্ছে চেয়ারে বসে কাজ করেন। তো এই যে কর্মস্থলে দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করলে কিন্তু আমাদের এই যে ডেস্কের যে ব্যাপারটা বলেন সেটাও কিন্তু হতে পারে। অবশ্যই হতে পারে। যেমন হচ্ছে আমরা সবসময় মানে বসার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন আমরা এই যে চেয়ারে বসবো বা যে কোনো টুলে বসবো, আমরা ভাগ করে নেবো আধা আধি, এবং সামনের অর্ধেক অংশে বসবো, পিছনের অর্ধেক অংশটা আমরা একটা বালিশ বা একটা পিলো ব্যবহার করব। আর সবচেয়ে যে ব্যথার যে জিনিসটা, মানে ডিজেনারেটিভ চেঞ্জটাকে আমাদেরকে সবসময় একটু হালকা এক্সারসাইজ, লাইট এক্সারসাইজের ভিতরে আমাদের লাইফটাকে নিতে হবে। স্যানিটারি লাইফস্টাইলে যারা আমরা আসি তাদের এই ডিজেনারেটিভ ডিজিজটার চেঞ্জটা খুব দ্রুত হয়। এবং যারা দেখা যাচ্ছে অ্যালকোহলিক, স্মোকার, যাদের নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে, তাদের আরও দ্রুত এই ডিজেনারেটিভ চেঞ্জটা দ্রুত হয়। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জি, মোহাম্মদ জাকির হোসেন, শুনতে পাচ্ছি আমরা। খুলনা জেলা থেকে বলছিলাম আমি। আমার হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে আমার তারপরে মাজায় ব্যথা হয়, অনেক প্রচন্ড ব্যথা হয় মাজায়, একদম মাজায়, শুধু মাজায়। সেটা কতদিন ধরে?
জি দর্শক আমরা শুনতে পাই প্রায় বছর খানিকের মতো। ওনার বয়স? আর বয়স 44 বছর। 44 ইয়ার্স। কখনো কোনো ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে কোনো ব্যথা লাগছিল? আমি তো ড্রাইভারি করি, লাগতে পারে, ড্রাইভারি করি। হ্যাঁ, যারা ড্রাইভার প্রফেশনালি এবং যারা যেমন ধরেন ভাইব্রেটর মেশিন যেগুলো চালায় এবং যারা রিপিটেড এরকম বাম্পিং হওয়া লাগে, তাদের ক্ষেত্রে ডিস্ক পোলাপস, যেটা বলে পোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেই ডিস্কগুলো তখন তার সেন্ট্রাল এরিয়া থেকে বাইরে বের হয়ে আসে এবং যখন এটা বাইরে বের হয়ে আসে তখন তার নার্ভ রুটে চাপ দেয়। নার্ভ রুটে যখন চাপ দেয় তখন সেটা রেডিকুলোপ্যাথি হয়ে যায়, মানে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যায়। এবং এই ধরনের রুগীগুলো যেমন আপনি যখন হাঁটাহাঁটি করবেন বা একটু কিছু দূর চলাফেরা করলে বেড়ে যাবে, আবার অনেক সময় বসে থাকলে বা শুয়ে থাকলে এটা রিলিফ হয়ে যেতে পারে। তো এটাকে বলা হয় পিএলআইডি। এই ধরনের রুগীগুলোকে আমরা সাধারণত আমরা একটু এমআরআই করতে বলি। কোমরের এমআরআইটা করলে তার ডিস্কের কন্ডিশনটা বোঝা যায়। এমআরআই করে এছাড়াও তাকে আমরা কিছু এক্সামিনেশন করতে হবে, তার সেন্সরি মোটর এগুলো বিভিন্ন জায়গায় কম বেশি হয়ে থাকে। তো সেগুলোকে আমরা দেখে আমরা বুঝতে পারি যে তার কোন জায়গাটায় ডিস্কটা প্রলাপস হয়েছে। তো সেভাবে আমরা তাকে তখন আমরা অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি উনি যেহেতু একজন ড্রাইভার বললেন, উনি অবশ্যই হচ্ছে এতগুলো চিকিৎসা করবার মতো হচ্ছে সক্ষমতা নাও থাকতে পারে। তবে এই বিষয়ে আমরা হচ্ছে আলোচনায় ফিরবো, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টর অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আজ আমরা আলোচনা করছি কোমর ব্যথা নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি। একটু আগে যে দর্শক আমাদের কল করেছিলেন যে ওনার হচ্ছে কোমরে দীর্ঘদিন সময় ধরে ব্যথা এবং কোনো কিছু তুলতে গেলে কিন্তু ব্যথা হয়। ইনিশিয়াল অবস্থায় উনি কি বাসায় বসে হচ্ছে কোনো রকম ব্যায়াম করতে পারেন? যেটা তাকে করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, নাম্বার 1। নাম্বার 2, যদি তার কোনো মানে সিগারেট স্মোকিংয়ের বা কোনো অ্যালকোহলের অভ্যাস থাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর, কিছু মেডিকেশন নিতে হবে। আর 4 নম্বর হচ্ছে তাকে একটা ব্যাক মাসল স্ট্রেংথেনিং কিছু এক্সারসাইজ তাকে দিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি, যেমন দেখা যাচ্ছে পাটা ধীরে ধীরে অবসরের দিকে চলে যাচ্ছে বা তার মানে ক্লডিকেশন ডিস্টেন্স কমে আসতেছে। মানে ধরো আগে 3 গজ বা 4 গজ বা 10 গজ গেলে ব্যথা করতো, আস্তে আস্তে সেটা কমে আসতেছে। তো এটা খুব সুন্দরভাবে সে খেয়াল করবে এবং সে যদি তার বিছানায় শুয়ে পাটাকে মানে স্ট্রেট করে লিফট করে, যদি সে মনে করে যে আমি একটু 30 to 70 ডিগ্রির ভিতর বা একটু তুললে আমার ব্যথাটা একটু বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সে একজন স্পাইন সার্জন বা অর্থোপেডিক সার্জনের সাথে একটু যোগাযোগ তাকে করতে হবে। কারণ কি, এই কোমরের ব্যথা থেকে একটা মানুষের সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করার সুযোগ আছে। তো এই থেকে আমরা তাদেরকে সবাইকে সেভ করতে হবে, সবাইকে আমাদের এই বিষয়ে হচ্ছে জানাতে হবে যে অ্যাওয়ারনেসটা একটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের লাইফস্টাইলটা, আমাদের আসলে আমরা কিভাবে হাঁটবো, আমরা কিভাবে কথা বলবো, আমাদের আমি একটু জানতে চাচ্ছি আসলে আমরা কিভাবে হাঁটবো, লাইফস্টাইল মডিফিকেশন আমাদেরকে সব সময় আমাদের লর্ডোটিক কার্ভেচারে হাঁটতে হবে। মানে আমরা যেমন ফিলোসোফার্স গেট আছে না, আমরা এমন ভাবে হাঁটি খুব জ্ঞানী গুণীর মতো, এইভাবে হাঁটা যাবে না। সব সময় একটা স্ট্রেট সোজা হয়ে আমাদেরকে হাঁটতে হবে, বসতে হবে আমাদেরকে সোজা হয়ে। এবং আমাদের যে কোনো কাজ, যখন একটা ওয়েট লিফট করব, আমি বাঁকা হয়ে জিনিসটাকে লিফট করব না, আমি বসে যাব, বসে গিয়ে ওজনটাকে নিয়ে তারপর উঠে দাঁড়াবো। এই যে লাইফস্টাইল যে চেঞ্জ, এবং আমরা এমন করি কি হুট করেই আমরা বাঁকা হয়ে যাই। আমরা বিছানার থেকে যখন উঠি আমরা হুট করেই কিন্তু বসে পড়ি, এটা আসলে ঠিক নয়। একটু আমাদের মাসল টাসল একটু নাড়াচাড়া করে তারপরে আমাদেরকে ওঠা উচিত। এই বিষয়ে আবারও ফিরছি আপনার কাছে। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিন। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, শুনতে পাচ্ছি। ধানমন্ডি থেকে। যে আপনার কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, খাওয়ার পরই ব্যথাটা বেশি বেড়ে যায়। আপনার বয়স কত দর্শক? আমার বয়স 62 50 হবে। জি, আপনার কোনো প্রশ্ন আছে? এই ব্যথাটা কতদিন থেকে? হ্যালো, ব্যথাটা কতদিন থেকে আপনার? ব্যথা আপনার মাঝে বন্ধ হয়ে গেছিল, এখন আবার 2-3 মাস যাবত এমন ব্যথা রাখছে। একটা হাসি বা একটা কাশি দিলে কি কোমরে ব্যথা হয়?
হ্যাঁ কোমরে ব্যথা, জি জি জি। হাসি কাশি দিলে কোমরের থেকে নিচে যায় আর কি, পায়ে পায়ে হাঁটু পর্যন্ত আসে না হাঁটুর নিচ পর্যন্ত যায়? না, হাঁটুর নিচে পর্যন্ত একদম হাঁটুর নিচ পর্যন্ত ব্যথাটা থাকে। হাড়ের মধ্যে ব্যথা। দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। উনি যেটা টিপিক্যাল হিস্ট্রি অফ পিএলআইডি উনি আমাদেরকে দিয়েছেন, যেমন হাসি কাশি দিলে তার ব্যথাটা বেড়ে যায় এবং তার কোমর থেকে ব্যথাটা পা পর্যন্ত চলে আসে। তো এটা অনেকগুলো কারণ হতে পারে। এটা 62 ইয়ার্স এজ, যেমন একটা ডিস্ক প্রোলাপস হয়ে আসতে পারে, নাম্বার 1। নাম্বার 2, তার স্পাইনাল ক্যানালটা স্টেনোসিস হয়ে যায়, কারণ এটা অস্টিওপোরোসিস হয়ে অনেক সময় এই ফ্যাসেট যে জয়েন্টটা থাকে আমাদের, এখান থেকে এই জয়েন্টটার ভিতরে এখানে চাপ খেয়ে যায়। যখন এটা চাপ খেয়ে যায় তখন এই নার্ভের উপরে চাপ পড়ে, একটা। 2 নম্বর কথা হচ্ছে যে তার অনেক সময় লিগামেন্টাম ফ্লাভা থাকে পিছনে, সেটা হাইপারট্রফি হয়ে স্টেনোসিস হয়ে যেতে পারে। তো এইগুলো সবগুলোই ধাপে ধাপে আমাদেরকে এগুলো ডিফারেন্সিয়েট করতে হবে যে কোন কোন কারণে তার আসলে ব্যথাটা হচ্ছে। আসলে আমাদের কোমর ব্যথাটা আসলে কোনো রোগ নয়, কোন একটা রোগের সিমটম। তো অনেকগুলো কারণ এটার আছে, যেমন ধরেন আপনার এই ডিস্ক রিলেটেড যেমন কথা বলা হলো, সিস্টেমিক কারণও হতে পারে। যেমন দেখা যাচ্ছে একজন মহিলার 30-35 বছর বয়স থেকেই তার কিন্তু জয়েন্টে বিভিন্ন গেড়া ব্যথা করে, তার ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, বিভিন্ন জায়গায় ব্যথা করে। তারপরে যেমন সিস্টেমিক ডিজিজ, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকতে পারে, এগুলো যেমন সিস্টেমিক কিছু ডিজিজ আছে। আবার এই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন এই বয়সে অনেক সময় ইউটেরাসের কোনো প্যাথোলজি থাকতে পারে, ওভারি প্যাথোলজি থাকতে পারে, সেগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আবার যেমন দেখেন অনেক সময় অনেক ব্রেস্ট টিউমার, ক্যান্সার, ম্যালিগন্যান্সি থাকে, হুট করে তাদের ব্যাক পেইন শুরু হয়ে যেতে পারে। তার একটা কিন্তু গভীরভাবে সম্পর্কিত, যেহেতু দীর্ঘ সময় ধরে উনি ব্যথা আক্রান্ত, অবশ্যই হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদেরকে তার কারণটা বের করে আনতে হবে। এই কারণটা বের করাটাই হচ্ছে আমাদের মানে স্পাইনের মেইন কারণটা হচ্ছে। সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। কথা বলছি কোমর ব্যথা নিয়ে। এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। এটার জন্য আরো কোন ওষুধ ব্যবহার করুন নাকি, এই জন্য আপনার কাছে? জি দর্শক, আবারও আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, এটা তো আরো কোনো বিকল্প ওষুধ ব্যবহার করতে হবে নাকি? দর্শক, শুরু থেকে আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাইনি। টেগামিন আর মারভেন, তারপর রিমু আর জি, আপনার বর্তমানে কি সমস্যাটা হচ্ছে? ব্যালেন্স আর জিরোবা। দর্শক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি জানতে চাচ্ছি বর্তমানে আপনার কি সমস্যাটি হচ্ছে কোমরে? কোমরের ব্যথা খুব। কতদিন ধরে? ব্যথাটা প্রায় বছরখানেক থাকিয়া। আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? কোমরে ব্যথা আপনি হাঁটাচলা করলে বাড়ে? হ্যাঁ, কোমরের ব্যথা এখন মানে হাঁটাচলা করা খুব অসুবিধা হয়, ঠ্যাংটা অবশ্যই ভাব স্বাভাবিক। এটার জন্য এখন এই যে এমআরআই করে ডাক্তার এইসব ওষুধ দিছে, কিন্তু খাইতেছি, খেতে হয় সম্পূর্ণ মানে সুন্দরভাবে কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে জানাচ্ছি, বুঝতে পেরেছি। শোনো, এখন আপনাকে আমি বলি, ধরেন একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনি করতেছেন, কতদিন করবেন? যদি 6 উইক একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পরেও যদি দেখা যায় যে কোনো উন্নতি নেই এবং গ্র্যাজুয়ালি তার নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সিগুলো ধীরে ধীরে তার বেড়ে যাচ্ছে, উনি ওষুধগুলো নাম উল্লেখ করছিলেন, হ্যাঁ, কিন্তু এখানে তো ওষুধের নাম বলাটা মানে একটু ডিফিকাল্ট। তো সে মেডিসিন নেবে, যেমন একটা এনএসআইডি আছে, হ্যাঁ, কিছু মাসল রিল্যাক্সেন্ট আছে, শর্ট কোর্স স্টেরয়েড আছে, এগুলো সে নেবে। ওই সংশ্লিষ্ট ডাক্তারই তাকে এটা অ্যাডভাইস করবে। কিন্তু আমি আপনাকে যেটা জানাতে চাচ্ছি যে লোকটার পায়ের ধীরে ধীরে তার অনুভূতি কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, আমরা একটা রুগীকে কখন বলবো যে আপনাকে সার্জিক্যাল অপশনে আপনাকে যেতে হবে? যেমন ধরেন ডমিনেন্ট লেগ পেন, মানে তার কোমরে ব্যথা ছিল, আস্তে আস্তে ওইটা কমে গেল, কিন্তু পায়ের দিকে ব্যথাটা বেড়ে গেল,
কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনার 6 সপ্তাহ নিলেন কিন্তু তারপরে উন্নতি হচ্ছে না। 3 নম্বরে আপনি আসবেন যে দেখা যাচ্ছে যে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি, তখন আপনি তাকে ইয়ে করবেন। আর রেস্ট্রিক্টেড এসএলআর মানে যদি আমি পাটা তুলতে গেলে যে 30 থেকে 70 ডিগ্রির মধ্যে যদি এটা আটকে ফেলে, মানে সে আর ওঠানামা করতে না পারে, তখন আমরা সেটাকে বলি রেস্ট্রিক্টেড এসএলআর। এইসব ক্ষেত্রে আমরা অপারেশন করব। আরেকটা কথা আমি সবাইকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কর্ডা ইকুইনা সিনড্রোম। কর্ডা ইকুইনা সিনড্রোম মানে একটা লোক অনেক দিন ধরে ব্যাক পেনে ভুগতেছে, ওষুধ খাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছে, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখলো তার 2 পায়ে কোনো শক্তি নেই, আচ্ছা, তার পেশাব পায়খানার কোনো কন্ট্রোল নেই, তার রিটেনশন হয়ে গেছে অথবা বাউল ব্লাডার ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে এবং 2 পায়ে শক্তি কমে গেছে। এটাকে বলা হয় কর্ডা ইকুইনা সিনড্রোম, উইকনেস অফ দ্য বোথ লোয়ার লিম্ব, স্যাডেল অ্যানেস্থেসিয়া আর বাউল ব্লাডার ডিস্টারবেন্স। তো এইটা শুরু হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি বেসিসে তাকে কিন্তু অপারেশনে যেতে হবে। আচ্ছা, এটাকে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন। এগুলো স্যার আপনি যেহেতু অপারেশনের কথাটা বলছেনই, অপারেশনের হচ্ছে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা অপারেশন সাকসেসফুল হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে? অপারেশনের সফলতা কি? অপারেশনটা তখনই করা হয় যে যখন অপারেশন ছাড়া আর কোনো অপশন নেই। আপনি যদি অপারেশন না করেন তাহলে তো কোনো সফলতা নেই, সম্পূর্ণটাই ব্যর্থতা। তো আমাদেরকে আপনাকে সেভ করতে হবে। এখন একটা মানুষ এখন মনে করে যে আজকে এখন অপারেশন করব, কাল থেকে দৌড়তে থাকবো, এটা স্পাইনের ক্ষেত্রে সম্ভব নয়। এটা অপারেশন করার পরের দিনে আপনার সিমটম চলে যাবে, কিন্তু কিছু ব্যাক পেন থাকবে, সেগুলো ধীরে 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 চলে যাবে, কিছু অ্যাডভাইস থাকবে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। অপারেশনের পরবর্তীতে লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেটা বলছিলেন সেটা কেমন হবে? কেমন হবে? আপনি যেমন ধরেন আপনি একটা মানে হেভি ওয়ার্ক করেন, খুব ভারী জিনিসপত্র তোলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কোমর বাঁকা করে কাজ করার থেকে অ্যাভয়েড করতে হবে। অল্প কিছু দিন আপনার রুকুতে গিয়ে নামাজ পড়াটার থেকে আমরা একটু অ্যাভয়েড করতে বলবো। এবং কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে আমরা এগুলো বলিও না, যখন আমরা স্টেবিলাইজেশন করে দিই তখন সে আবার আগের ওয়ার্কে সম্পূর্ণভাবেই চলে যেতে পারে। তো এই সব জিনিসগুলো তাকে সতর্ক থাকতে হবে। মিনিমাম 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ তাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন এই জায়গাটা সম্পূর্ণ ফাইব্রোসিস হয়ে যাবে তখন তার আর কোনো এই সমস্যাটা আবার ফিরে আসার চান্সটা কমে যাবে। আপনি নামাজের কথা বলছিলেন যে হচ্ছে রুকুতে হচ্ছে নামাজ অল্প কিছুদিন 6 সপ্তাহ তাকে একটু অ্যাভয়েড করে সেক্ষেত্রে হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়বে, চেয়ারে বসে নামাজ পড়তে হবে। আচ্ছা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল আমার, তা হচ্ছে নামাজ যখন পড়বেন তখন হচ্ছে যে রুকুতে যখন যান, আমরা নর্মালি যে যতটুকু অ্যাঙ্গেলে যাই ততটুকু যাওয়া ঠিক, নাকি হচ্ছে ওই অ্যাঙ্গেলটা একটু কম করলে হচ্ছে ভালো হয়? আপনি যখন বসে নামাজ পড়ি আমরা তখন আমরা এই যে বসে আছি না, এখান থেকে অল্প একটু সামনে আসলে রুকু হয়ে যাবে, জি, আবার আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, তো এটা এমন না যে এখান থেকে বসে আমাকে আরেক জায়গায় মানে মানে যতটুকু আপনি রুকুতে আসবেন তারপরে হচ্ছে সিজদাটা তার থেকে আরেকটু বেশি হবে, কিন্তু এইভাবে শুয়ে এইভাবে সিজদা দেওয়া লাগবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আলমগীর আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর যমুনা টিভিকেও ধন্যবাদ আমাদের উপস্থাপককে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ডাক্তার আলমগীরের কথা, কি বলছিলেন তিনি। আসলে কোমর ব্যথার কারণগুলো অনেক রকম কারণ রয়েছে এবং তার সাথে চিকিৎসার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে তা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের চলাফেরা হচ্ছে ঠিক করতে হবে, আমরা কিভাবে চলছি, কিভাবে বসছি, কিভাবে বসলে আসলে কোমর ব্যথা হতে পারে, কিভাবে না বসলে কোমর ব্যথা হতে পারে, সব কিছু বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।